হ্যালো, হ্যালো, ওয়েলকাম টু কিশালয়। তো আমি আজকে তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ WBSSC সিলেকশন প্রসেস আফটার এক্সাম। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো যে পরীক্ষাটা যে হয়ে গেল তারপরে যে সিলেকশন প্রসেসটা কি রয়েছে কিংবা টাইপিংটার যে বিষয়টা রয়েছে যে বাংলায় হবে না ইংলিশে হবে, কতক্ষণে করতে হবে, টাইম দেওয়া আছে কি নেই, কিভাবে হবে, কি রকম হবে, এই বিষয়ে তোমরা কিন্তু অনেকেই আমাকে কোশ্চেন করেছো। এছাড়াও অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করেছো, কেউ ফেসবুকের মেসেঞ্জারে জিজ্ঞাসা করেছো, কেউ কিংবা কমেন্ট করেছো আমাকে ইউটিউবে। তো আমি সেই কমেন্ট দেখেই কিন্তু আজকে তোমাদের সামনে যে প্রশ্নগুলো নিয়ে আসছি, তোমাদের মনের মধ্যে যে কোশ্চেনগুলো সেই কোশ্চেনগুলো আমি নিয়ে আসছি। এক, একাডেমিক নম্বর, যে একাডেমিক নম্বর রয়েছে সেটা কিভাবে হবে। দুই হচ্ছে ইন্টারভিউ বিষয়টি সম্পূর্ণ নিয়ে আসছি। তিন, কম্পিউটার টাইপিং অ্যান্ড এফিসিয়েন্সি। চার, কার্ড অফ স্টেট অর জোন ওয়াইজ। তো এই যে তোমাদের যে বক্তব্যগুলো ছিল সেই বক্তব্যগুলো কিন্তু আমি আজকে নিয়ে আসছি। তো সম্পূর্ণ ভিডিওটাকে দেখো, তাহলেই তোমরা কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারবে এবং আমি ইন্টারভিউরও কিছু টিপস তোমাদেরকে দেব। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও। যখন রেজাল্ট প্রকাশিত হবে তখন কিন্তু ইন্টারভিউ রিলেটেড যে বিষয়গুলো, কোনগুলো পড়তে হবে, কোনগুলো জানতে হবে, সেগুলো আমি নিয়ে আসবো। চলো আমি তাহলে শুরু করে দিচ্ছি। তো দেখো, প্রথমত হচ্ছে একাডেমিক নাম্বার, যেটা প্রথমেই তোমরা দেখেছিলে যে একাডেমিক নাম্বার রয়েছে, তাই তো। তো একাডেমিক নাম্বারটা কার উপর? মাধ্যমিকের উপর কিন্তু রয়েছে। মাধ্যমিকের উপর কি রকম রয়েছে, মানে যদি তুমি ফুল মার্কস, এখানে 10 দেওয়া আছে আমাদের একাডেমিক, যদি তুমি ফার্স্ট ডিভিশন পাও, তো ফার্স্ট ডিভিশন মানে হচ্ছে যদি তুমি 60% এবং অ্যাভব করো, তাহলে কিন্তু তুমি 10-এ 10 পেয়ে যাবে। মানে তোমার যা রিটেন এক্সাম নম্বর থাকবে তার সঙ্গে এই 10 কিন্তু যোগ হয়ে যাবে। বোঝা গেল? সেকেন্ড, যদি তোমার 60% প্লাস না থাকে, মানে যদি তুমি 59.99, এদিকে 50% থেকে 59.99% পেয়ে থাকো মাধ্যমিকে, তাহলে তুমি কিন্তু 8 পেয়ে যাবে, যাকে সেকেন্ড ডিভিশন বলা হয়। যদি তোমার নম্বর থার্ড ডিভিশন থাকে কিংবা তার নিচে থাকে, যে তুমি যদি 49.99 এর নিচে পাও পার্সেন্ট, তাহলে কিন্তু তুমি 6 পাবে একাডেমিকে। তো এটাই ছিল একাডেমিকের বিষয়টি, আমি তোমাদের সামনে ক্লিয়ার করে দিলাম। এবার চলো আমরা নেক্সট দেখে নেবো কি আছে। দেখো নেক্সট যেটা দেওয়া আছে ইন্টারভিউ। তো আমরা একাডেমিক ক্লিয়ার। ইন্টারভিউ এর ক্ষেত্রে একজন মেন কিংবা ওম্যানের ড্রেস কিরকম হবে আমি দেখিয়ে দিচ্ছি এক এক করে। দেখো, অবশ্যই ফর্মাল কিন্তু শার্ট হতে হবে, ফর্মাল এরকম শার্ট হতে হবে, ফুল স্লিভ হতে হবে, আর অবশ্যই একটা বেল্ট পরতে হবে এবং ফর্মাল একটি ব্ল্যাক প্যান্ট বা যে রকমের প্যান্ট তোমাদের পছন্দ, শার্ট পছন্দ, সেরকম পরতে হবে। জিন্স কিন্তু পরবে না, কারণ সেটা বাজে দেখায় ইন্টারভিউ এর ক্ষেত্রে। এবার দেখো, আমরা এবার যে হেয়ার স্টাইলটা কিরকম হবে দেখিয়ে দিই। দেখো আমি এখানে যেটা দিয়েছি ভালো করে দেখবে, এই যে এইরকম কিন্তু যেন ভেতর দেখা না যায়, তাই আমি দিয়েছি। তো কি হবে, এই যে চুলগুলো একটু হালকা এরকম থাকবে, এটা একটু হালকা এরকম ছোট ছোট করে থাকবে, তাহলে কিন্তু ভালো স্মার্ট হবে। আর অবশ্যই কিন্তু ক্লিন শেভ করবে, আর যদি ক্লিন শেভ না করো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু শেভ করবে আর কি। ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবে। চলো নেক্সট। এবার দেখো ওমেনের ক্ষেত্রে কিরকম হবে। অবশ্যই ওমেনের ক্ষেত্রে যে শাড়িটা আসবে এরকম যে কোনো একটা কালারের নেবে, একদম লাইট কালার না, সরি একদম ডিপ কালার না, লাইট কালারের নেবে। বোঝা গেল? অবশ্যই মেন কিংবা ওমেন যে হও না কেন, বয়েজ গার্লস অবশ্যই ঘড়ি ইউজ করতে পারবে, কোনো সমস্যা নেই। এরকম একটা ফর্মাল যে আমরা একটু শার্ট দেখলাম এবং এরকম শাড়ি নিতে হবে। চলো ফর গার্লস। এবার দেখো শু, কিরকম শু নিতে হবে, তুমি এরকম শু কিন্তু নিতে হবে লেদারের। বোঝা গেল? ব্ল্যাক হতে পারে, বিভিন্ন কালারের হতে পারে, কোনো সমস্যা নেই বয়েসের জন্য। এবার দেখো গার্লসদের জন্য কিরকম হবে।
অবশ্যই গার্লসদের জন্য এরকম হতে হবে। এবার যদি কেউ বলে যে স্যার আমি ব্যাক বেল করতে চাই, ব্যাক বেল শু হবে না, নর্মাল ফর্মাল যে জুতোগুলো হবে, হবে, কোনো সমস্যা নেই জুতোর ক্ষেত্রে, সেরকম কোনো ফ্যাক্টর নেই। আমি বলে দিলাম যে এরকম বললে ভালো, বেটার, স্মার্ট লাগবে একটু, এটাই, আর কিছু না। চলো নেক্সট দেখো বডি ল্যাঙ্গুয়েজ কিরকম হতে হবে। তো বডি ল্যাঙ্গুয়েজ কিরকম দেখো, লক্ষ্য করো, তুমি যখন ইন্টারভিউ কক্ষে প্রবেশ করবে, গিয়ে বসবে, অবশ্যই কিন্তু এভাবে বসবে না, তোমার এখানে যেন এরকম বাঁকা না থাকে, তাহলে কি স্ট্রেট, এই যে দেখো, এই যে এরকম ভাবে স্ট্রেট ভাবে বসতে হবে, এখানে আমি দিয়েছি ছবি, স্ট্রেট ভাবে বসতে হবে, এরকম কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ তোমার রাখতে হবে। চলো এবার নেক্সট কি বডি ল্যাঙ্গুয়েজ টিপস। আমি তোমাদেরকে ইন্টারভিউ কক্ষে প্রবেশ করার পরে যে বিষয়গুলো ঘটবে, আমি তোমাদেরকে 7 রকমের টিপস দিয়ে দিচ্ছি, দেখো। পরে অবশ্যই আমি ভিডিও নিয়ে আসবো ইন্টারভিউর জন্য কি পড়তে হবে, কিভাবে তৈরি হতে হবে সব, কিন্তু এখন আমি তোমাদের শুধু একটু টিপস দিচ্ছি, এরপরে আমি বাকি জিনিসগুলো দিয়ে দেবো, অসুবিধা নেই। সোজা হয়ে বসতে হবে এবং ভালো ভঙ্গিমা করতে হবে, যাতে বোঝা যায় আপনি মনোযোগী, মানে একদম সোজা যেরকম দেখালাম স্ট্রেট হয়ে বসতে হবে এবং মনোযোগী হতে হবে। 2, হালকা মুচকি হাসি দিতে হবে, স্বাভাবিক হাসি সাক্ষাৎকার গ্রহীতাকে আরো স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং আপনাকে আরো স্বাচ্ছন্দ্য বোধ করতে সাহায্য করবে। মানে মনে হবে হালকা মুচকি হাসি যখন দেবে তুমি, তখন তোমার গম্ভীরটা আসবে না, মনে হবে না যে তুমি বোরিং ফিল করতেছো ওদের কাছে। তারপরে দেখুন নেক্সট বলছে 3, যিনি প্রশ্ন করবেন তার দিকে তাকিয়ে উত্তর দেবেন, মানে যিনি প্রশ্নটা করবেন তার দিকে এভাবে তাকিয়ে, আমি যেভাবে তাকাচ্ছি এভাবে তার দিকে তাকিয়ে উত্তর দেওয়া শুরু করবে, পাশে যারা থাকবে তাদের দিকে হালকা করে তাকিয়ে ওখানে এসে উত্তরটাকে শেষ করবে। সাপোজ তোমাকে কোশ্চেন করা হলো ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে, এভাবে উত্তরটা দেবে যে ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওয়াহরলাল নেহরু, এভাবে কিন্তু তুমি উত্তরটা দিতে পারো। ক্লিয়ার, বোঝা গেল? নেক্সট, নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে, কোনো প্রশ্নের উত্তর জানা না থাকলে ঘাবড়ে যাবেন না, একটু ভেবে বলে দেবেন সরি স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। মানে নিজের প্রতি আত্মবিশ্বাস, কনফিডেন্স রাখতে হবে, সেলফ কনফিডেন্স। যদি কোনো প্রশ্ন করা হয়, যদি মনে হয় যে আমি প্রশ্নটা পাচ্ছি না, সেক্ষেত্রে ঘাবড়ে যাওয়ার বা টেনশন করার বা ঘামার কোনো কারণ নেই, তুমি একটু পরে বলে দেবে, 3-4 সেকেন্ড পরে ভেবে বলে দেবে সরি স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। ক্লিয়ার? কারণ একটা মানুষ সবকিছু জানতে পারে না, তো অবশ্যই সমস্ত উত্তর দেওয়ার চেষ্টা করবে, সেটা অবশ্যই ভালো। তারপরে উপরের দিকে বা অন্য দিকে তাকিয়ে কথা বলা যাবে না, মানে তোমাকে কোনো কোশ্চেন করলো, তুমি এভাবে উপরের দিকে তাকিয়ে বা এদিক ওদিক তাকিয়ে উত্তর দিলে না, ওদের দিকে তাকিয়ে তোমাকে উত্তরটা দিতে হবে, ওদের সঙ্গে আই কন্টাক্ট রাখতে হবে সবসময়। 6, কোনো প্রশ্ন না বুঝলে মৃদুভাবে বলবেন স্যার বুঝলাম না, কাইন্ডলি আর একবার বললে ভালো হয়। মানে যদি কোনো কোশ্চেন তোমার বুঝতে অসুবিধা হয় বা তুমি কোনো প্রশ্ন করলে তুমি শুনতে পেলে না, তখন বলবে স্যার কাইন্ডলি আর একবার বললে ভালো হয়। 7, স্যার অথবা ম্যামদের কোনো পাল্টা প্রশ্ন করা যাবে না, মানে তোমাকে কোনো কোশ্চেন করলে তুমি পাল্টা কিন্তু প্রশ্ন করতে যাবে না, হ্যাঁ, কারণ তাহলে তাদেরকে রেসপেক্ট করা না হতে পারে, ওরা যখন ওটা ভাবতে পারে যে আমাদেরকে রেসপেক্ট করলো না, তো কোনো পাল্টা প্রশ্ন কিন্তু করবে না। তো চলো নেক্সট দেখো এবার কম্পিউটার টাইপিংটা কিভাবে, অনেকেই জানতে চেয়েছিল। কম্পিউটার টাইপিং দুটো ল্যাঙ্গুয়েজ, একটা বেঙ্গলি আছে, একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ। অবশ্যই বেঙ্গলিতে যদি তুমি টাইপিং করো তাহলে 10 ওয়ার্ড পার মিনিট করতে হবে, আর যদি ইংলিশে করো তাহলে 20 ওয়ার্ড পার মিনিট। তাহলে কি তোমাকে 1 মিনিট টাইম দেওয়া হবে দিয়ে কি 10টা ওয়ার্ড দেওয়া হবে? না, ওরকম কোনো ব্যাপার নেই। তো তোমরা কিসে টাইপিং করবে সেটা আগে বলে দেই, তোমরা ইংলিশেই টাইপিংটা করবে, কারণ আমরা ইংলিশে টাইপিং অভ্যস্ত, তার জন্যই বললাম ইংলিশ টাইপিংটা আমরা করব। কি তাহলে তোমাকে একটা প্যাসেজ দেওয়া হবে, সেই প্যাসেজটা হতে পারে এরকম করে 4 লাইন বা 5 লাইনের একটা প্যাসেজ দেওয়া হলো, কোনো একটা গল্প হালকা দেওয়া হলো, 10 লাইনের একটা প্যাসেজ দেওয়া হলো, সেটা তোমার হাতে হয় দেওয়া হতে পারে, শীট একটা কাগজে দেওয়া হতে পারে, বা কিন্তু কম্পিউটারে হতে পারে, তোমার উপরে কম্পিউটার স্ক্রিনে মনে করো উপরে ভাসতেছে, তুমি নিচে টাইপ করতেছো, এটাও হতে পারে। তাহলে এভাবে তোমাকে টাইপ করতে হবে, ওয়ার্ড গুলোকে টাইপ করতে হবে, বোঝা গেল? এবার কি একটা রুমে একজনেরই টাইপিং হবে? না, একটা রুমে অনেক জনকে বসিয়ে সবার পার্সোনাল সবাইকে কম্পিউটার দেওয়া হবে, সবাই সেখানে টাইপ করবে। এবার লক্ষ্য করো সঠিকতা, টাইপ করতে গেলে কি দরকার আছে? সঠিকতা আগে, মানে সঠিক যেন টাইপটা হয়, ভুল না হয়, গতি পরে, মানে স্পিড দেখাতে গিয়ে তুমি ভুল করলে এটা যেন না হয়। অনেকে দ্রুত টাইপ করতে গিয়ে অনেক ভুল করে ফেলেন। মনে রাখবেন WBSSC তে নির্ভুলতা বা অ্যাকুরেসি খুব গুরুত্ব দেওয়া হয়। শুরুতে আস্তে আস্তে টাইপ করুন, যাতে একটি বর্ণ
ভুল না হয়, যখন দেখবেন আপনি নির্ভুলভাবে টাইপ করতে পারছেন তখন গতি বাড়ানোর চেষ্টা করুন। মানে বাড়িতেই যখন টাইপ স্টার্ট করবে তখন কিন্তু তুমি শুরুতেই যদি গতি বাড়ানোর চেষ্টা করো না, আগে নির্ভুল অ্যাকুরেসি ঠিক করো, টাইপ যেন ওয়ার্ড ঠিক থাকে, কোনো লেটার যেন বাদ যায় না, কোনো পাঞ্চুয়েশন মার্ক যেন বাদ না যায়, তারপরে তুমি গতি বাড়াও। তো কিভাবে টাইপ করলে তোমার গতি বাড়বে তার ভিডিও আমি নিয়ে আসবো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি। যাদের ভালো পরীক্ষা হয়েছে, পাস করবে বলে মনে করছো, তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও। আমি অবশ্যই নিয়ে আসবো ইন্টারভিউ রিলেটেড কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে, কি কি সম্পর্কে জানতে হবে, এবং টাইপিং কিভাবে করলে স্পিড আসবে, সব নিয়ে আসবো আমি। তো কাট অফ কি জোন ওয়াইজ হবে? তো মাথায় রাখবে কাট অফ কিন্তু জোন ওয়াইজই হবে। কাট অফ কিন্তু জোন ওয়াইজই হবে। যার যা জোন রয়েছে সেই জোন ওয়াইজ কিন্তু কাট অফ নির্ধারিত হবে। তো এটাই বেশি চান্স হওয়ার, 100% বলতে পারছি না, হতে পারে, তবে কাট অফ কিন্তু জোন ওয়াইজই হবে। তো অবশ্যই জোন ওয়াইজ কাট অফও আমি নিয়ে আসবো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও। আর যারা আমাদের এই কৃষ্ণা চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছে তারা ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এখন একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও।